কি ব্যাপার, তোমরা কাঁদছো কেন? কেউ একজন জানালার কাচটা ভালো করে সরিয়ে জানালার ফ্রেমের উপর বসে পড়ল ধপ করে। আপনি? স্বরটা অনেক পরিচিত হওয়ায় নিঝুম আর আশু প্রায় একসাথে চমকে উঠল জানালার দিকে তাকিয়ে। সরি, সামনে দিয়ে এটা নিয়ে আসলে প্রবলেম হতে পারে, তাই এখান দিয়ে আসলাম। আমার কিন্তু অন্য কোনো ইন্টেনশন নেই। আবার খারাপ ছেলে মনে করো না আমাকে। অরণ্য এক হাতে শার্টের ময়লাগুলো ঝাড়তে ঝাড়তে বলল। কিন্তু তোমাদের পাইপে এত ময়লা হবে বুঝতে পারিনি। নিঝুম হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। অরণ্য পাইপ বেয়ে উপরে উঠে এসেছে। এই লোক কি পাগল? বিকেল থেকে ওকে দেখার জন্য নিঝুম মরে যাচ্ছে, আর এই লোক একটা যা ইচ্ছা তাই। নিঝুম খুব ভালো করে বুঝতে পারছে ও জেনে বুঝে আগুনে লাফ দিতে যাচ্ছে পিপিলিকার মতো। কথায় আছে না, পিপিলিকার পাখা হয় মরিবার তরে। নিঝুম যে কখন আশুকে ছেড়ে অরণ্যর সামনে গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারেনি ও নিজেও। অরণ্য যখন জিজ্ঞেস করল, কি হয়েছে ঝুম? এমনভাবে দেখছ কেন? নিঝুমের মনে হল এই মুহূর্তে আকাশের চাঁদ হাতে পেলেও ওর এতটা আনন্দ হবে না। আনন্দে বুকের ভেতর যেন হাতুড়ি পেটা শুরু হয়ে গেছে। চোখের পানি আগের চেয়েও দ্বিগুণ গতিতে পড়ছে। কিছু বোঝার আগেই অরণ্যর বুকে ঝাঁপিয়ে পড়ল ও। অরণ্যর কিছু হয়নি, ওর অরণ্য সুস্থ আছে। অরণ্যকে ছুঁয়েও ওর যেন শান্তি হচ্ছিল না। অরণ্য এরকম ঘটনার জন্য মোটেই প্রস্তুত ছিল না। আর সেটা যদি হয় নিঝুমের কাছ থেকে, তাহলে তো একেবারেই অবিশ্বাস্য। নিঝুম দুহাত দিয়ে ওকে ঝাপটে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাও সেটা আবার আশুর সামনে। এই বাড়ির সবাই ঠিক আছে তো? কোনো দুর্ঘটনা ঘটেনি তো? কিছু একটা তো হয়েছে। তা না হলে দুই বোন একসাথে এরকম গলা ধরে কাঁদবে কেন? ঈশস তখন ওরকম হুট করে রাগ করে চলে যাওয়াটা একদমই উচিত হয়নি অরণ্যর। কিন্তু কি করবে, শালা এই রাগটাই ওকে ডোবাবে। রাগ হলে কেন যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ও। নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। ঝুম, সোনা, কি হয়েছে? তুমি কাঁদছ কেন বলতো? অরণ্য নরম গলায় জিজ্ঞেস করল। অরণ্যর হাত নিজের অজান্তেই নিঝুমের মাথায় চলে গেছে। এই মেয়ে কাঁদছে কেন? এমনিতেই আজকের সন্ধ্যাটা খুব খারাপ গেছে ওর। রাগ হয়ে চলে গিয়ে যদি একটুও শান্তি পাওয়া যেত, উল্টো কষ্ট করে বাদরের মতো ঝুলতে হল। অবশ্য এসবের ট্রেনিং ওর আছে। কিন্তু চোর ধরা আর প্রেয়সীর মান ভাঙানো দুটোতে বিস্তর ফারাক আছে। আর অরণ্যর মনে হচ্ছে চোর ধরাই সহজ বেশি। বাহবার সাথে সরকার উল্টো পয়সা দেয়। আর এদিকে তো অরণ্য টাকা পয়সা ঢেলেও কায়দা করতে পারছে না। কি একখান বউ কপালে জুটল। এত ভালোবেসে উপহার দিচ্ছে আর এই মেয়ে সেটা নেবে না। সহ্য হয় টাকাগুলো একদম জলে গেল। অরণ্যর প্রশ্নে নিঝুমের বুকে কি অদ্ভুত একটা মিষ্টি অনুভূতি ছড়িয়ে পড়তে লাগল। অরণ্য এরকম করে ডাকলে তো ওর মরে যেতে ইচ্ছে হয় সুখে। কিন্তু বিকেলে কি একটা পচা ব্যবহার করল ওর সাথে। কি ভীষণ কান্না পাচ্ছিল নিঝুমের। অরণ্যর বুকের মধ্যে লুকিয়ে ওর শার্টের গন্ধটা নাকে যেতেই বুভুক্ষের মতো নাকটা আরো জোরে চেপে ধরল নিঝুম। ওর মুখের সামনে এসে পড়া চুলগুলো হাত দিয়ে সরিয়ে কানের পেছনে গুজে দিল অরণ্য। কেঁদে কেটে মেয়েটার চুলগুলো একেবারে ভিজে গেছে।
চুলগুলো সরিয়ে নিজের বুকের সাথে আরো জোরে চেপে ধরল অরণ্য। নিঝুমকে এভাবে নিজের বুকের মধ্যে পাওয়াটা একটা স্বপ্ন। জড়িয়ে ধরতে গিয়ে কখন যে নিঝুমের চুলের রাজ্যে নাক গুজে দিয়েছে অরণ্য বুঝতে পারেনি। আশুর খুক খুক কাশিতে দুজনেরই হুঁশ হল। ছিটকে দুজনেই দুদিকে সরে দাঁড়াল। নিঝুমের শুধু মুখ নয়, পুরো শরীরেই মনে হচ্ছে রেড অ্যালার্ট বেজেছে। লজ্জায় বেচারি মুখই তুলতে পারছে না। মনে হচ্ছে এইমাত্র সসের সাগর থেকে ডুব দিয়ে এসেছে। নিঝুমের অবস্থা দেখে আশুর সাথে সাথে অরণ্যও হেসে ফেলল। শেষ পর্যন্ত নিঝুমও তাতে যোগ দিল। জিজু, আপনি কোথায় ছিলেন এতক্ষণ বলুন তো? কি অবস্থা সবার টেনশনে আমার আপু তো কাঁদতে কাঁদতে শেষ। ফিট হয়নি তাই বেশি। আশুর কথায় অরণ্য মুচকি হেসে নিঝুমের দিকে তাকাল। নিঝুম এমনিতেই লজ্জায় লাল হয়ে আছে। তার মধ্যে অরণ্যর ভ্রু নাচান দেখে সেটা আরও 100 গুণ বাড়ল। আশু ওকে একেবারে ডোবাবে। এই মেয়ের মুখ এত বড় আলগা জানা ছিল না ওর। কি লজ্জা! আশু ওদের অবস্থা দেখে এখান থেকে বের হয়ে যাওয়াই সমীচীন মনে করল। ওর বড় বোন যে কতটা নরম সেটা ও খুব ভালো করেই জানে। আপুর শখের কান্নাকাটি এখনো বাকি আছে, জিজু বসে বসে সেগুলো সামলাক। আশু এখন এখান থেকে যেতে পারলে বাঁচে। অবশ্য বায়োস্কোপটা খারাপ লাগছিল না ওর। জুটিও দারুণ। তারপরও আপুর কথা ভেবে বের হয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিল ও। বেচারি ও থাকলে একটা কথাও বলতে পারবে না। আমি যাচ্ছি। আব্বু আম্মুকে কি জিজুর খবরটা বলবো? বলবো যে জিজু তোকে ফোন করেছে। আশু স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল, কোনো দুষ্টুমির ছোঁয়া নেই তাতে? নিঝুম মাথা নেড়ে সায় দিল। এটুকু না বললে রাতে কেউ ঘুমাতে পারবে না। অরণ্য নিজের হাতে ফু দিচ্ছিল। লোহার পাইপটা থেকে জানালার পাশে আসতে খুব কষ্ট হয়েছে। হাত দুটো জ্বলছে ওর। শাড়ির প্যাকেটটা ওর শার্টের ভেতরে রেখেছে পিঠে। ওটা বের করতে হবে। শার্টের উপরের বোতামটা খুলে পিঠ থেকে সাধের শাড়িখানা বের করল ও। প্যাকেটটা বিছানার উপরেই রাখল। নিঝুম একবার ওর দিকে তাকিয়ে আর মাথা তুলতে পারছে না। কি একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছে ও টেনশনে। ওর মাথা আসলে সুস্থভাবে কাজ করছিল না। অরণ্য ফোন ধরছিল না। ওর ইচ্ছে হচ্ছিল রাস্তায় বেরিয়ে ওকে খোঁজে। কিন্তু ওকে তো এভাবে কেউ বের হতে দেবে না। আর এত বড় শহরে কাউকে এভাবে খুঁজে বের করা কি কোনে সহজ কথা? ওভাবে হুট করে না দেখলে জীবনের নিঝুম অরণ্যকে এভাবে জড়িয়ে ধরত না। কি বিচ্ছিরি একটা কাণ্ড হয়ে গেল। তাও আবার আশুর সামনে। ও এখন কি করে এই লোকের সাথে কথা বলে? আর অরণ্য সেই তখন থেকে শুধু মুখ টিপে হেসেই যাচ্ছে। খুব মজা পাচ্ছে ওকে এরকম হেনস্থা করে। পাজি লোক একটা। মনে হচ্ছে একটা ঘুষি মেরে ফেলে দেয়। আমি কি তোমার বিছানায় একটু বসবো ঝুম? খুব কষ্ট হয়ে গেছে পাইপ থেকে জানালায় আসতে। অরণ্য জিজ্ঞেস করে আর দাঁড়াল না। বসেই পড়ল। নিঝুম এতক্ষণ খেয়াল করেনি বিছানার উপর দুপুরের সেই শাড়ির প্যাকেটটা রাখা। ইয়া আল্লাহ, এই লোক এখনো ওটা নিয়ে ঘুরছে? আপনি এখনো ওটা নিয়ে ঘুরছেন? কথাটা জিজ্ঞেস করেই মনে মনে নিজেকে একটা গালি দিল নিঝুম।
কি দরকার ছিল এই কথা তোলার? এই শাড়ি নিয়েই দুপুরে এক দফা ভেজাল হয়েছে। আবার এটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা মনে হতেই বুকটা কেমন একটা অজানা ব্যথায় ভরে গেল। অরণ্য যদি আবার হারিয়ে যায়? না না, এই শাড়ি ও রেখে দেবে। এটা নিয়ে আর কোনো কথা বলারই দরকার নেই। অরণ্য বোধহয় ওর মুখের দিকে তাকিয়েছিল। তা না হলে তাড়াতাড়ি ওর হাতটা ধরে ওকে নিজের পাশে বসতে বলতো না। আবার কি হলো আমার সোনা বউয়ের? আরে আমি তো এখন তোমার কাছে আছি, তাই না? নিঝুমের মনে হল ওর সমস্ত সত্তা জুড়ে অরণ্য নামের ভাইরাসটা নিজের সাম্রাজ্য বানিয়ে নিয়েছে। ওর সমস্তটাই এখন অরণ্যের দখলে। নিজের ইচ্ছে অনিচ্ছেগুলি খুব একটা গুরুত্ব পাচ্ছে না। অরণ্যর সাথে সাথে সমস্ত প্রকৃতিও ওকে নিয়ে খেলছে। নিজের উপরই খুব রাগ হল নিঝুমের। বিশ্বাসঘাতক, বেঈমান কোথাকার। একদিনেই পরের কথা শুনে নাচছে। ও বউ! অরণ্যর ডাকে নিঝুম কেমন শিউরে উঠল। অরণ্য এমন করে কেন ডাকে? ওর সমস্তটা কাঁপতে থাকে এই ডাক শুনলে, আর এই লোক সেটা বুঝে আর মজা নেয়। খুব খুব খারাপ একটা লোক। লোকটা বোধহয় পাথরের তৈরি। একটুও ভালোবাসে না ওকে। তাই ওকে এত এত কষ্ট দিয়ে মজা পায়। ঝুম! এইবার নিঝুম আর চুপ থাকতে পারে না। খুব রাগ হচ্ছে ওর। কেন অরণ্য এতক্ষণ ওর ফোন ধরেনি? আবার বলে যান। এদিকে ওকে মেরে ফেলার ব্যবস্থা করেছিল। ওর উপর দিয়ে এতক্ষণ কি যাচ্ছিল লোকটা জানে? একটা শাড়ি নেয়নি বলে এত শাস্তি? দাঁড়া, কাল মার্কেটে গিয়ে এক বস্তা শাড়ি যদি ও না কিনিয়েছে অরণ্যকে দিয়ে। আপনি আমার সাথে একদম কথা বলবেন না। একদম একটা শব্দও না। আমি আপনার কাছ থেকে শাড়ি নেইনি। আমার তো শাস্তি পাও না। তো এটাই বরং আমার শাস্তি হোক। আপনি আপনি আমাকে কষ্ট দিয়ে এত আনন্দ পান? নিঝুমের চোখের জলে আবার অরণ্যর বুকে তুফান শুরু হল। মহা মুশকিল। এই মেয়ে চোখের পানি দিয়েই ওকে কায়দা করে ফেলে। ঝুম বোধহয় খুব কেঁদেছে এতক্ষণ। নিজের ওপর এবার একটু রাগী হল ওর। বাড়াবাড়িটা বোধহয় একটু বেশি হয়ে গেছে। আসলে এত শখ করে কিনল, অরণ্য মনে করেছিল যে ঝুম খুব বেশি খুশি হবে এটা হাতে পেয়ে। কিন্তু হলো উল্টো। আর তাতেই হঠাৎ খুব রাগ হয়ে গিয়েছিল ওর। মনে হচ্ছিল ওর ইচ্ছে অনিচ্ছের কোনে দামই নেই এই মেয়ের কাছে। ঝুম সোনা পাখি, বউ শোনো প্লিজ, তুমি এরকম করো না। তুমি এরকম করলে অরণ্য একদম মরে যাবে। অরণ্যর কথায় নিঝুম আবার কেঁদে ফেলল। আপনি আমার সামনে মরে যাওয়ার কথা বলতে পারলেন? আমি কি এত খারাপ? না, এই মেয়ে তো দেখি বেশি বোঝে। এদিকে ঘোরো দেখি। কিন্তু নিঝুমেরও খুব অভিমান হচ্ছে। অরণ্য এবার দুই হাত দিয়ে ধরে নিঝুমের মুখটা ফেরাল ওর দিকে। যত্ন করে চোখের পানিগুলো মুছে দিল। আই অ্যাম সরি, ওকে। আমার একদম উচিত হয়নি ওরকম করা। আমি আর কখনো ওরকম করব না। এই দেখো কান ধরলাম। সত্যি? নিঝুম অভিমান ভুলে জিজ্ঞেস করে ফেলল। অরণ্য সত্যি নিজের কান দুদিকে ধরে টানছে। একদম সত্যি। অরণ্য তাকিয়ে নিঝুমকে দেখছিল। ওর মনে হচ্ছে ওর সামনে একটা পরী বসে আছো।
হলুদ পরি। হলুদ রঙেও কি সুন্দর লাগছে ঝুমকে। আচ্ছা, পরিটাকে ও হারিয়ে ফেলবে না তো? হুমম, কিন্তু আপনি এতক্ষণ আমার ফোন কেন ধরেননি? আমার না মানে আমার বাসার আর আপনাদের বাসার সবাই কত চিন্তায় পড়ে গিয়েছিল আপনি জানেন? আর আর আপনি এতক্ষণ ছিলেন কোথায়? নিঝুম একদমই প্রশ্নগুলো করে তবে থামল। এত প্রশ্ন একসাথে? একটা একটা করে উত্তর দেই। অরণ্য হাসছে। অরণ্য নিঝুমের রাগ রাগ মুখ আর জেরা করার ভঙ্গি দেখে হাসছে। বউ তো এখনই ওর ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে। অরণ্যর হাসিতে এবার একটু লজ্জা পেল নিঝুম। ও বোধহয় একটু বেশি বলে ফেলেছে। কিন্তু ও কি করবে? ওর মনকে তো আরও কন্ট্রোল করে না। আর ওর সত্যিই রাগ হয়েছিল। এক গ্লাস পানি পাওয়া যাবে? অরণ্য জিজ্ঞেস করতেই লাফ দিয়ে উঠল নিঝুম। এমাছি! লোকটা কতক্ষণ হলো এসেছে আর নিঝুম তাকে এতক্ষণ পর্যন্ত এক গ্লাস পানিও অফার করেনি। 1 মিনিট, আমি এক্ষুনি নিয়ে আসছি। নিঝুম এক ছুটে ওদের রান্নাঘরে আসল। ফ্রিজ খুলে দেখে রাতের খাবার বেশ খানিকটা আছে। চট করে মাইক্রো ওভেনে খাবার গরম দিতে দিয়ে ট্রেতে প্লেট, গ্লাস সব সাজিয়ে নিল। উপরে এসে যখন ওর ঘরে আসল, অরণ্য ততক্ষণে ওর বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে গেছে। কি মায়া লাগছে! কোথায় কোথায় ঘুরেছে ওর উপর রাগ করে কে জানে। কিন্তু এভাবে না খেয়ে ঘুমালে তো পড়ে পেট ব্যথা করবে। নিঝুম ট্রেটা টেবিলে রেখে অরণ্যর পাশে এসে বসল। এত মুক্ত স্বাধীনভাবে অরণ্যকে দেখার সুযোগটা হাতছাড়া করতে মন চাইল না ওর। ঘুমাক 10 মিনিট, তারপর ডাকবে। অরণ্য চোখ দুটো কি সুন্দর! ছেলেদের চোখের পাপড়িও এত সুন্দর হয়? কি ঘন! ভ্রু দুটোও সুন্দর। মুচকি হাসিটা আরো সুন্দর। শেষে মনে হলো মানুষটাই সুন্দর। কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে সুন্দর একটা মনের। বাইরের সৌন্দর্য ক্ষণস্থায়ী, তার আকর্ষণ ফুরোতে সময় লাগে না। ওদের আকর্ষণটা ক্ষণস্থায়ী নয় তো? কিছুদিন পর ওর প্রতি অরণ্যর এই ভালো লাগাটা থাকবে তো? শোয়ার কারণে অরণ্যর চুলগুলো একপাশে হেলে গেছে, নিঝুম খুব আস্তে করে তাতে হাত ডোবাল। খুব সাবধানে ওর আঙুলগুলো দিয়ে চুলগুলো একটু এলোমেলো দিতে লাগল। আচ্ছা, অরণ্যর তো অনেক ব্যস্ত জীবন। নিঝুম পারবে তো ওর সাথে মানিয়ে নিতে? যদি না পারে? উত্তরটা দেওয়ার জন্যই বোধহয় পাজিটা ওর দিকে পুরো ঘুরে শুল। এখন মুখটা একদম পুরোটাই দেখা যাচ্ছে পরিষ্কার। অরণ্যর চোখের নিচে একটা ছোট কাটা দাগ আছে। নিশ্চয়ই খুব দুষ্ট ছিল। এখনো যে পাজি দুভাই। নিঝুম হেসে ফেলল। নিঝুম মুখে বলতে পারছে না, কিন্তু ও চোখ বন্ধ করলে অরণ্য ছাড়া আশেপাশে কিছু দেখতে পারছে না। মন তো ওর কেনা বাদী হয়ে গেছে এই লোকের, তার সাথে মানিয়ে নেওয়াটাও শিখে নিতে হবে নিঝুমকে। একভাবে কতক্ষণ তাকিয়েছিল জানে না নিঝুম। কিন্তু লোকটাকে এখন ডাকা দরকার। যে কেউ চলে আসতে পারে। কেলেঙ্কারির শেষ থাকবে না তখন। নিঝুম অরণ্যর চুল থেকে হাত সরিয়ে ওকে ডাকতে যাবে তার আগেই অরণ্য ওর হাতটা ধরে ফেলল। উমম, হাত কেন সরাচ্ছ? আর একটু প্লিজ। আপনি জেগে আছেন? নিঝুম লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। এই লোক এতক্ষণ ওর সাথে নাটক করছিল? একদম না।
আমি তো ঘুমিয়েই গিয়েছিলাম। কিন্তু রাজকন্যা এত আদর করে মাথায় বিলি কাটছিল যে আমার আর ঘুমিয়ে থাকতে ইচ্ছে হল না। অরণ্য হাসল। নিঝুম অরণ্যর দাঁতগুলো দেখছিল। ওর দাঁতগুলো কি বেশি সাদা? আচ্ছা, হাতিরা কি দিয়ে দাঁত মাজে যে এত সুন্দর ধবেধবে হয়? আমাকে দেখা এখনো হয়নি। তাহলে আবার শুয়ে পড়ি। অরণ্যর কথায় মুখ ভেঙচাল নিঝুম। মোটেও আমি আপনাকে দেখছিলাম না। আপনাকে দেখতে আমার বয়ই গেছে। আর আপনি প্রথমে আমার প্রশ্নের উত্তর দিন। আপনি পুরো বিকেল কোথায় ছিলেন? ফোন কেন ধরেননি? আমার জবাব চাই। ও বাবা, মহারানী মেজাজ দেখাচ্ছে দেখি। একদম ওর গাল দুটো টেনে ঠোঁটে একটা চুমো খেতে পারলে বেশ হতো। কবে যে এরা বিয়েটা দেবে? ওর বউ, কেন এরা খামাখা ওকে না দিয়ে নিজের কাছে রেখে দিচ্ছে আল্লাহই জানে। আমি এখান থেকে বের হয়ে তোমাদের মেইন রোডের পাশে যে একটা খেলার জায়গা আছে ওখানে ছিলাম। আর আমার ফোন রাগে সাইলেন্ট করে রেখেছিলাম। 8টার দিকে অয়নকে কল দিতে গিয়ে দেখি একগাদা মিস কল। তার মধ্যে তোমার এত কল দেখে আমি ঘাবড়ে গেছি। অরণ্য সত্যিটাই বলল। আর তারপরও আপনার একবার আমাকে কল করার কথা মনে হয়নি? কণ্ঠটা অভিমানে বন্ধ হয়ে আসছিল নিঝুমের। কষ্ট হচ্ছে। লোকটার বোধ হয় তাহলে ওর জন্য কোনো বিশেষ ফিলিংসই নেই। হয়েছিল তো, কিন্তু তার চেয়ে বেশি দেখতে ইচ্ছে হচ্ছিল। আর এই শাড়িটা দেওয়ার লোভ। অরণ্য দেখল নিঝুম মনোযোগ দিয়ে শাড়ির প্যাকেটটা দেখছে। একটু বোধহয় হাসল মেয়েটা ওর উত্তর শুনে। ঝুম, একটা অনুরোধ করব? অরণ্য নিঝুমের হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে জিজ্ঞেস করল। নিঝুম উত্তর করার সাহস পেল না। অরণ্যকে না করার শক্তি ওর আছে কি? অরণ্য শাড়ির প্যাকেটটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই শাড়িটা এখন শুধু তুমি তোমার কাছে রেখে দাও। এখন পরতে হবে না। বিয়ের পর দেখি কে তোমাকে কি বলে। অরণ্যর এইটুকু আশ্বাস নিঝুমের জন্য অনেক কিছু। এখন পড়ার জন্য জিদ না করলেই হবে। রাখবে? নিঝুম মাথাটা কাত করল। আপনি পানি খেতে চেয়েছিলেন। আমি সাথে একটু খাবার এনেছিলাম। আপনি কি খাবেন? খেতে পারি, যদি তুমি মেখে খাইয়ে দাও। কি অদ্ভুত দাবি। নিঝুম একাজ জীবনেও করতে পারবে না। এত বড় একটা মানুষ, আর তাও আবার একটুও অসুস্থ না। কি হলো, দেবে না? অরণ্য গাল ফোলাচ্ছে। নিঝুম চুপ। এসব কি ঢং? এত বড় মানুষকে কেউ খাইয়ে দেয় বুঝি? নিঝুমের মুখ দেখে অরণ্য উঠে গিয়ে ট্রের থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল। ওকে, তাহলে আসি। লোকটা কি রাগ করল? নিঝুম বোঝার চেষ্টা করছে। এই লোক তো 1 সেকেন্ডের মধ্যেই রেগে বোম হয়ে যায়। অরণ্য জানালার ফ্রেমে বসতেই নিঝুমের যে কি হল, কেমন দলা পাকিয়ে কান্না এসে গেল আবার। লোকটা ঠিক রাগ করেছে। এই জন্যই এরকম করে চলে যাচ্ছে। কিন্তু ওর যে কি রোগ হলো, ঘোড়ার ডিম। ওই লোকের মন খারাপ হলেই ওর এখন কষ্ট হচ্ছে। আমি খাইয়ে দিলে আপনি খাবেন? বলবে কি বলবে না ভাবতে ভাবতে বলেই ফেলল নিঝুম। কথাটা শুনে মাথা নিচু করে হাসল অরণ্য। ও ঠিক বুঝেছিল।
নিঝুমের দুর্বলতাগুলো বোধহয় একটু আধটু ধরতে পারছে অরণ্য। খেতে পারি, কিন্তু নিজ হাতে খাইয়ে দিতে হবে। চামচ দিয়ে হলে খাবো না। ওটাকে কেমন যেন সৎমা সৎমা মনে হয় আমার। এরকম আজব কথা আমি জীবনে প্রথম শুনলাম। নিঝুম অরণ্যর মুখে একটা লোকমা তুলে দিল ভাতের। আশু বড় হবার পর বহুদিন কাউকে এভাবে খাইয়ে দেয়নি নিঝুম। হাত থেকে কেমন পড়ে যেতে চাইছে খাবার। আমার অনেক কিছুই খুব অদ্ভুত না গো বউ। নিঝুমের চোখ দিয়ে কেন যেন পানি চলে আসছে আনন্দে। কি এক অদ্ভুত সম্পর্কে জড়িয়ে গেল ও। নিঝুম কোনো উত্তর না দিয়ে পরের লোকমাটা ওর গালে তুলে দিল। শেষ লোকমাটা নেওয়ার সময় অরণ্য ওর হাতটা নিজে ধরে খেল। নিঝুম বুঝতে পারেনি প্রথমে, কিন্তু ও যখন একটা করে আঙুল চেটে খাচ্ছিল নিঝুমের মনে হলো ওর দম আটকে আসছে। ওর পুরো গায়ে রীতিমতো কাঁপুনি হচ্ছে। কি করছে এই লোক? সরি, এই লোভটা সামলাতে পারলাম না। কিন্তু এখন বোধহয় যাওয়া উচিত। অরণ্য উঠে দাঁড়াল। থ্যাঙ্কস ফর ইউর হসপিটালিটি। নিঝুমের তখনও কাঁপুনি পুরোপুরি বন্ধ হয়নি। এই লোক ওকে মেরে তবে শান্ত হবে। ঝুম। জি। আরেকটা কথা। আমার একমাত্র শ্যালিকাকে বলো, জিজুর তরফ থেকে তার জন্য একটা গিফট পাওনা হলো। কাল পারলে অয়নকে দিয়ে ওটা পাঠিয়ে দেব। অরণ্য জানালায় মুখ বাড়িয়ে নিচটা একবার দেখল। জি। নিঝুম আর কি বলবে। ফাজিলটা দেখো নিজেই নিজেকে জিজু ডাকছে। বেহায়া নাম্বার 1। আর একদিনের মধ্যে আম্মু আব্বু এসে বিয়ের তারিখ ঠিক করবে বোধহয়। কাছের কোনো সুবিধামতো তারিখ পেলে তোমার ফুফুদের তুমি একটু ম্যানেজ করো না, যেন ওনারা রাজি হন। তোমাকে ছেড়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে। অরণ্য খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বলল, যেন কলমটা নাওত। যেন ওদের 25 বছরের সংসার। নিঝুমের চোখ আর মুখ দুটোই আর স্বাভাবিক অবস্থায় নেই। কি অসম্ভব অসম্ভব কথা এই লোক অনায়াসে বলতে পারে। ফুপিদের ও বলবে তাড়াতাড়ি চলে আসতে, যেন ও তাড়াতাড়ি অরণ্যকে বিয়ে করতে পারে। মা তাহলে ওকে জুতোপেটা করবে। আর সেসব ছাড়াও ও নিজে এই কথা বলবে জীবনেও না। কিন্তু অরণ্যর কথাও তো সত্যি। এভাবে তো চলতে পারে না। অরণ্য কাছে থাকলে যেভাবে হাত পা কাঁপতে থাকে তাতে যে কোনো মুহূর্তে অঘটন ঘটাবে ওই ছেলে। আজ আঙুল ছুঁয়েছে, কাল যদি ঠোঁট। না না, বিয়ে হয়ে যাওয়াই ভালো। কিন্তু ফুপুদের এত তাড়াতাড়ি আসতে রাজি করাবে কি করে ও? ঝুম, আসি তাহলে। জানালাটা ভালো করে আটকে দাও। অরণ্য যতক্ষণ নামল নিঝুমের শশটা বোধহয় ততক্ষণ ওর বুকের কাছে আটকে ছিল। অরণ্য নেমে হাত নাড়তেই কেন যেন অকারণেই গতদিনের ফোনের চুমুর শব্দটা এসে কানে লাগল নিঝুমের। কিছু কথা বলো তুমি সাধারণ ভাষায়। অথবা কিছুক্ষণ বসে থাকো নীরবতায়। একটু হাসো তুমি এতটুকু হালকা কথায়। চোখ বুজে থাকো যদি কবি কবি ভাবনায়। বিকেল ফুরিয়ে গেলেও কিছু আলো রয়ে যায়। তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। নিজেকে লেখা চিঠি পড়তে দেব তোমায়। তুমি খুব হাসবে বুঝি সেই ছোট ছোট ঘটনায়। আমি অল্পতে অভিমানী। অল্পতে মান ভেঙে যায়। আবোল তাবলেই আমি তাই ভালোবাসি তোমায়।
লিরিক্স সোমেশ্বর অলি। হ্যালো, বলো। অয়ন, হুমম। অয়ন শুনছ? শুনছি। বল। আই লাভ ইউ। সদ্য শোনা কথাটা শুনে এক চিলতে পরিতৃপ্তির হাসি ফুটে উঠল অয়নের ঠোঁটের কোণায়। নিঝুমের আজ কাঁথার ভেতর থেকে বের হতে একটু ইচ্ছে হচ্ছে না। খুব আলসেমি করতে ইচ্ছে হচ্ছে। আজ ক্লাসে যেতেও ইচ্ছে হচ্ছে না। একদম মুড়ি দিয়ে শুয়ে থাকতে মন চাচ্ছে। শুয়ে শুয়ে চোখ বন্ধ করে একা একাই নানা কিছু নিয়ে ভাবতে ভালো লাগছিল ওর। মনে মনে ছোট্ট একটা ঘর, তাতে অল্প কিছু আসবাব, এলোমেলো হাওয়ায় উড়তে থাকা পর্দা, পাখির কিচির মিচির ডাক সবকিছু নিঝুমকে কেমন নেশাগ্রস্ত করে দিচ্ছিল মনে মনে। ঘরকন্যা করার শখটা আসলে মেয়েদের জন্মজাত। সেজন্য নিজের সংসার না পাওয়া পর্যন্ত পুতুলের সংসারটাকেই নিজের মনে করে খেলে মেয়েরা। অরণ্যর কথাগুলো নিঝুমকে যেন স্বপ্নের দেশে হাতছানি দিয়ে ডাকছে। কি ভীষণ লোভী হয়ে গেছে নিঝুম একদিনেই। অরণ্যর স্বপ্ন আস্তে আস্তে ওকেও পেয়ে বসেছে। প্রতিদিন সকালে রাতে একটা উইশ যেন ওর পাওনা। উফফ, হঠাৎ করে জোরে শ্বাস নিল নিঝুম। এই আপু, মা নাস্তা খেতে ডাকছে। আশু হঠাৎ জোরে জোরে দরজা ধাক্কাতে লাগল। আস্তে, দরজা ভাঙ্গিস না। আসছি আমি। কাঁথাটা শেষ পর্যন্ত মাথা থেকে সরাতে হলো নিঝুমকে। উঠে বসেই মোবাইলটায় হাত দিল। লকটা খুলতেই 11টা মেসেজ হোয়াটসঅ্যাপে। গুড মর্নিং জান, কি করো? ঝুম। বউ, উত্তর দাও না কেন? ঝুম, তুমি কি এখনো ঘুমাচ্ছ? রুমঝুম ঝুমঝুম। ঝুম, এত কেন ঘুমাচ্ছ? এখন তো অলরেডি 6টা বাজে। আমার সারারাত ঘুমই হলো না, আর তুমি কি সুন্দর ঘুমাচ্ছ। কখন উঠবা লেজি বোন? বউ, উঠো না। আমি তো আজ সারাদিন তো তোমার সাথে কথাই বলতে পারবো না। আজ মিটিং আছে অনেকগুলো গুরুত্বপূর্ণ, একটার পর একটা একটা চলবে। 8টা বাজে ঝুম। ওকে বউ, তুমি আরাম করে ঘুমাও। আমি রাতে কথা বলার চেষ্টা করব। বাই। নিঝুম হেসে ফেলল মেসেজগুলো পড়ে। কিন্তু তারপরেই মনটা খারাপ হলো খুব। সারাদিন ব্যস্ত থাকলে তো একবারও কথা হবে না আজ। আর মিটিং মানে তো ঈশ্বরশ্বাস, কেন যে এত ঘুমাচ্ছিল ও। এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়াটাই দায়ী। এখন কি করবে নিঝুম? সারাদিন একদম একটা কথাও না। ধুরর সুন্দর সকালটা একদম পচা হয়ে গেল ওর কাছে। বাথরুমে ঢুকে একেবারে গোসল করে বেরোল। অদিয়াকে ফোন করে জানালো আজ বাইরে বেরোবে না। বৃষ্টি বেশ জোরে হচ্ছে। নিঝুমের ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওরা একবার মামার বাসায় গিয়েছিল সিলেটে। ওখানে এক চা বাগানের ম্যানেজারের সাথে খুব ভালো পরিচয় ছিল মামার। তো নিঝুমরা গেলে ওদের নিয়ে মামা ওই ম্যানেজারের বাসায় বেড়াতে গেলেন। দুপুরে খাবার খাওয়ার পর খুব জোরে বৃষ্টি হয়েছিল। নিঝুমের খুব ভালো লেগেছিল তখন। ওই বাসার একটা অংশে টিনের শেড করা ছিল। কি সুন্দর শব্দ হচ্ছিল। আর যখন মেঘ ডাকছিল, মনে হচ্ছিল পুরো আকাশটাই যেন ওর সামনে ভেঙে পড়বে। নিঝুম দৌড়ে গিয়ে ওর বাবাকে ঝাপটে ধরেছিল ভয়।
হলুদ আর সাদা মেশানো সুতি একটা থ্রি পিস পরেল নিঝুম আজকে। একদম হলদে পাখি দেখাচ্ছে ওকে। নিজেই নিজেকে দেখে হাসল নিঝুম। নাস্তা খাওয়ার জন্য দরজার দিকে এগুতেই হাতে রাখা মোবাইলটায় আলো জ্বলা নিভা শুরু হল। তাড়াতাড়ি লকটা খুলে কানে চেপে ধরল ও ফোনটা। হ্যালো ঝুম। আপনি? আপনার না মিটিং? মিটিং তো চলছে। আমি একটু বাইরে যাওয়ার কথা বলে বের হয়েছি। আপনি মিটিং রেখে বাইরে যাবেন? কোথায়? আরে বোকা, বাইরে মানে ওয়াশরুমে যাব বলে বের হয়েছি। ও বলেই জিভ কাটল নিঝুম। বোধ বুদ্ধি সব লোপ পাচ্ছে ওর। সরি, আমি আসলে বুঝতে পারিনি। বুঝলে কি করতে? শয়তানি একটা হাসি দিল অরণ্য। মানে? মানে কিছু না, তুমি থাকলে খুব ভালো হতো। আমার আবার গোসলের আগে প্রায় টাওয়েল ফেলে যাওয়ার অভ্যাস আছে। তুমি থাকলে এগিয়ে দিতে পারতে। অরণ্য হাসছে। নিঝুমও হেসে ফেলল। এতে হাসার কি হলো? আর আমি থাকলে তোয়াল বেডে রেখে রুমের দরজা আটকে রেখে বের হয়ে আসতাম। আপনার খুশি হওয়ার মতো কিছু ঘটত না। আর আপনি তো এখন অফিসে। নিঝুম আস্তে করে বলল। কি আনরোমান্টিক বউ। অরণ্য দুঃখিত ভঙ্গিতে বলল। অরণ্য, তোর জীবনটার কোনো দামই নেই রে কারো কাছে। একটা তোয়াল পর্যন্ত তুই ডিসার্ভ করিস না। অরণ্যর কথায় এবার খিলখিল করে হেসে উঠল নিঝুম। লোকটা যে কি নাটক করতে পারে। ফাজিল নাম্বার 1। অরণ্য চুপ করে নিঝুমের হাসিটা উপভোগ করল। এই হাসিটা আজকে ওর ভালো থাকার খোরাক। ওপাশ থেকে কোনো শব্দ নেই দেখে নিঝুমও হঠাৎ চুপ হয়ে গেল। কিন্তু অরণ্য ওপাশে আছে বুঝতে পারছে নিঝুম। নাক মুখ কেমন যেন লাল হয়ে যাচ্ছে নিঝুমের। দুজনেই ফোন হাতে দাঁড়িয়ে আছে। নিঃশব্দে কেমন একটা অদ্ভুত উপায়ে দুজনের মধ্যেই যেন ভাষার আদান প্রদান ঘটছে। দুজনেই সেটা নিঃশব্দে উপভোগ করছে। হঠাৎ দূর থেকে কেউ একজন অরণ্যকে ডাকল। ঝুম, এখন রাখি কেমন, আমার 10 মিনিট শেষ হয়ে গেছে। এখন যে লম্বা একখানা বক্তৃতা দিতে হবে। কাল পরশু দুদিন একদম দৌড়ের উপর থাকব। কথা বলা ঠিকমতো হবে না হয়তো। ফোন এখন বন্ধ করব, কখন যে খুলব জানি না। তুমি ঠিকমতো নিজের যত্ন করো কেমন? আর আমার কথায় বা আচরণে বিরক্ত হলে প্লিজ তুমি ওটা মনে রেখো না। আমার আচরণ আজকাল আমার নিজের কাছেই খুব দুর্বোধ্য লাগছে। কখন যে লিমিট ক্রস করে ফেলছি বুঝিতে পারছি না। কাল বোধহয় কিছুটা করেছি, সরি। তোমাকে আসলে আমি আমার কাছ থেকে আলাদা করতে পারছি না। মনে হচ্ছে আমি দূরে গেলেই তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে। শেষের দিকে অরণ্যর গলাটা কেমন ধরে আসছিল। নিঝুমও কেমন চুপ মেরে গেল। অরণ্যর কথাগুলোতে প্রথমে দুষ্টুমি ছিল, কিন্তু পরের কথাগুলো শুনে বুকের ভেতরে কেমন ভেঙ্গে যেতে লাগল। মুহূর্তে সব ঝাপসা হয়ে আসছে। ঝুম। অরণ্য খুব গাঢ় স্বরে নিঝুমকে ডাকল। আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি কাঁদবে? ব্যাস, নিঝুমের সারাটা দিন মাটি করে দিয়ে ছেলেটা ফোনটা কেটে দিল। নিঝুমের মনে হল এর চেয়ে বড় শাস্তি কি হয় ভালোবাসার মানুষের জন্য। পর মুহূর্তেই নিঝুম দুহাত দিয়ে নিজের মুখটা লুকাল। আসলে কতক্ষণ ইঁদুর বিড়াল খেলবে ও নিজের সাথে।
আর নিজের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারছে না ও। অরণ্যর ভালোবাসার ফাঁদে আটকে গেছে ও। এখন অরণ্য ওকে সরিয়ে দিলেও ওর আর সরার উপায় নেই। বুকের ভেতরের ফাঁকা জায়গাটা কখন যেন নতুন পলি পড়ে ভরাট হয়ে গেছে। অন্য কোনো নাম ওখানে আর প্রতিফলিত হওয়ার সুযোগ নেই। সারাটা দিন নিঝুমের কাটল আচ্ছন্নতার মধ্যে। কি করলে শান্তি হবে? করবে না জেনেও 5 থেকে 10 মিনিট পর পর মোবাইল চেক করেছে ও। যদি সময় পায়, যদি ওকে কিছু বলার থাকে অরণ্যর। সারাদিন যদি ওর ফোন আশেকড়ে করে নিঝুমের দিন গড়িয়ে সন্ধ্যা নামে। কিন্তু না, কোনো লক্ষণই নেই। কারো জন্য অপেক্ষা করা যে এত বিভীষিকাময় যন্ত্রণা জানা ছিল না নিঝুমের। ভেতরের অস্থিরতা বারবার ওর চোখকে ভিজিয়ে দিচ্ছিল উষ্ণ নোনাজলে। আশুর চোখে ব্যাপারটা ধরা পড়েছে, কিন্তু ও না দেখার ভান করে সরে গেল। সব সময় সবকিছু দেখতে নেই, বারণও করতে নেই। এগুলো নিঝুম আর অরণ্যের জন্য বিয়ের আগের বিশেষ কিছু স্মৃতি। থাক এগুলো ওদের স্মৃতির খাতায় বন্দী হয়ে। বহু বছর পর যখন ওরা কেউ এই মুহূর্তগুলোর স্মৃতিচারণ করবে তখন যেন এক চিলতে রোদের মতো ওদের মুখগুলোও হেসে ওঠে। কথাটা ভাবতে গিয়ে কেন যেন আশুর চোখ থেকেও টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিঝুমকে খুব ভালোবাসে আশু। ওর আপুটা একটু বেশি সহজ সরল। মানুষের চালাকিগুলোও ধরতে পারে খুব কম। অরণ্যকে আশুর খুব পছন্দ হয়েছে। শুধু অরণ্য নয়, ওর পুরো পরিবারটাকেই। নিঝুমকে ওরা সবাই যেন খুব ভালোবাসে, এটাই আশুর চাওয়া। অরণ্যকে একদিন এই আবদারটা আশু করতে চায়। মোবাইলটা অন করতে গিয়ে অরণ্যর মনে পড়ল সেই কতক্ষণ আগে ঝুমের সাথে কথা হয়েছিল। তাড়াতাড়ি কল লিস্ট চেক করল। একবারও কি ওকে মনে করে ফোন দিয়েছিল মেয়েটা? না, মনটা খারাপ হলো অরণ্যর। একবারও না। অবশ্য ও ব্যস্ত ছিল সারাদিন, সেটা ও নিঝুমকে বলেছেও। কিন্তু তারপরও ও কেমন আছে জানার জন্য তো অন্তত একটা ফোন দিত। পচা বউ কোথাকার। গাড়িতে বসে ড্রাইভারকে বাসার দিকে যেতে বলল অরণ্য। এই কয়দিন ওর খুব দৌড়াদৌড়ি আছে, তবে এর কিছু লাভও আছে। সামনে একটা প্রমোশনের ব্যাপার আছে, সেটা হাতছাড়া করতে চাইছে না ও। তবে প্রমোশন হলে ট্রান্সফারেরও একটা ব্যাপার আছে। তখন খুব সম্ভবত ঢাকার বাইরে চলে যেতে হবে ওকে। নিঝুম যাবে তো? নিঝুমের এখন মনে হচ্ছে হাত পা ছড়িয়ে বসে কাঁদে। পচা একটা লোক। সারাদিনে একবার ফোনে কথা হয়েছে মাত্র। আজকে একবারও দেখে নাই নিঝুম ওকে। এখন ও কি করবে? ঘুম তো আসছে না। রাত 12টা বাজে প্রায়। এখনও কি বাসায় ফিরে নাই? নিঝুম ফোন দেবে দেবে করেও আবার ফোন রেখে দেয়। যদি বিরক্ত হয় অরণ্য, যদি বকে। গাড়িতে বসে নিঝুমকে ফোন দিতে গিয়েও আবার রেখে দেয় অরণ্য। না, এখন ড্রাইভার আছে। আগে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেই, তারপর দেই। অরণ্য ফোনটা রেখে দিল পকেটে। নিঝুম না পেরে শেষমেশ আশুর রুমে আসল। আশু, আপনি একটু হেল্প করনা প্লিজ। আমি আর হেল্প? আশু বুঝেনি প্রথমে। তুই অয়নকে একটু ফোন দে না। অরণ্য বাসায় ফিরেছে কিনা জিজ্ঞেস করেই আশুর দিকে তাকিয়ে লজ্জা পেল নিঝুম।
আশু চোখ মুখ সব এমন করে ওর দিকে তাকিয়ে আছে যে মনে হচ্ছে ও বাংলা নয় হিব্রু ভাষায় কথা বলছে। আচ্ছা থাক, লাগবে না বলেই নিজের রুমে চলে আসল নিঝুম। ঘোড়ার ডিম লোক একটা। ওর জীবনটা একেবারে ভাজা ভাজা করে, তবে ছাড়বে এই লোক? এখন তো অনেক বাজে, এখন একবার ফোন দেখি, যদি না ধরে তাহলে আর করব না। নিঝুম ফোনটা হাতে নিয়ে কল করতে যাবে, তার আগেই ফোনটা বেজে উঠল। নিঝুম 1 সেকেন্ড দেরি না করে ফোনটা রিসিভ করে। হবালো ঝুম। অরণ্য ফোন দিয়ে হ্যালো হ্যালো করছে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। ঝুম, কি হয়েছে? কথা বলছো না কেন? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। অরণ্য টেনশনে মাথার পেছনের চুল টানতে লাগল। ওর এই এক স্বভাব আছে ছোটবেলা থেকে, টেনশন হলেই খালি চুল টানে। নিঝুম একেবারে টু শব্দও করল না, ফোন কানে চেপে বসে আছে। ঝুম, কথা না বললে আমি কিন্তু এক্ষুনি তোমার বাসায় চলে আসব। সারাদিন এমনি আজকে কথা বলতে পারিনি, আমার মন মেজাজ খুব খারাপ হয়ে আছে। অরণ্যর এবার একটু রাগ হল। ও বুঝতে পারছে ওপাশে নিঝুমি, কিন্তু তাহলে কথা কেন বলছে না? ওদের মধ্যে তো আজ কোনো কথা কাটাকাটি হয়নি, তাহলে? এত ভয় না দেখিয়ে বরং চলে আসতেন, বুঝতাম কেমন মিস করলেন। নিঝুমের কথায় কেমন অভিমান। ব্যাপার কি? আর নিজে থেকে ওকে যেতে বলছে, কিছু একটা তো হয়েছে নিশ্চিত। আমার বউটার মন খারাপ কেন? কে বলেছে মন খারাপ? আমি তো খুব ভালো আছি। নিঝুম মুখ গোমড়া করে বলল, হ্যাঁ খুব বুঝতে পারছি। অরণ্য মাথা নেড়ে একটা লম্বা করে দীর্ঘশ্বাস ফেলল। ঝুমের কোনো কারণে মন খারাপ? আপনি কি এখন বাসায়? নিঝুম জিজ্ঞেস করল। ডিনার হয়েছে? এই তো মাত্র ফিরলাম, এখন খাবো। তুমি খেয়েছ? অরণ্য নিঝুমের প্রশ্ন একটু খুশি হল। যাক, নিঝুম ওর কথা একটু ভাবে তাহলে। নিঝুম চুপ করে রইল। ওর আসলে কিছু খেতে ভালো লাগছিল না, তাই আর নিচে খেতে যায়নি। মা অবশ্য প্লেটে করে খাবার ওর রুমে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ওর খেতে ইচ্ছে হচ্ছিল না। খাবার তাই ঢেকে রেখে দিয়েছে, না খেতে ইচ্ছে হচ্ছে না। আপনি খান বলেই ফোনটা কেটে দিল নিঝুম। আজ সকালে ঠিক এমন করেই অরণ্য ওর ফোন কেটেছিল। এবার বোঝ কেমন লাগে। খাবার খেয়েই আবার ফোন করল অরণ্য। ওর কেন যেন মনে হলো নিঝুম কোনো কারণে ওর উপরে খুব রাগ হয়েছে। নিঝুম সারারাতে আর একবারও ওর ফোন ধরল না। অরণ্য কয়েকবার চেষ্টা করে ঘুমিয়ে পড়ল। ও আজ অনেক পরিশ্রান্ত। এছাড়া আগের রাত নির্ঘুম কেটেছে মোটামুটি। আজ একবারে গভীর ঘুমে তলিয়ে গেল ও। সকালে উঠে আজ অয়নকে সাথে নিয়ে জগিংয়ে বেরুল অরণ্য। দুজনেই ওরা নিয়মিত জগিং করে প্রায় 1 ঘন্টার মতো। আজ রমনার দিকে গিয়েছিল ওরা। হেঁটে ফিরে আসার সময় অরণ্যর মনে হলো কেউ ওদের ফলো করছে, কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা কাউকে ট্রেস করতে পারল না কাউকে। কিন্তু ভেতরটা কেমন খুঁতখুত করতে থাকল ওর। কিরে ভাইয়া, কি ভাবছিস? ঝুমির কথা?
অয়ন চোখ নাচাতেই অরণ্য ওর পিঠে জোরে একটা ঘুষি মারল। উহহ কিরে তুই? ওই ঝুনঝুনির জন্য তুই আমায় মারলি? দেখিস তোর ঘরে ৩-৪টা ঝুনঝুনি হবে। সবগুলো তোর চুল টেনে ছিঁড়ে তোকে ভিন ডিজেল বানিয়ে দিবে। হা হা করে নিজেই নিজের কথায় হাসতে লাগল অয়ন। হোক, আমার ঝুনঝুনিগুলোর কাছে তাদের চাচুর চুলোগুলোও খুব টেস্টি লাগবে, আমি শিওর। অরণ্যর কথায় অয়ন সাথে সাথে নিজের চুলগুলো একটু হাত দিয়ে ঠিক করে নিল। এত এক ভয়ঙ্কর কথা। ভাইয়া যা বলল, তাতে তো এ বছর ভাইয়ার বিয়ে হলে সামনের বছর থেকেই একটা করে ঝুনঝুনি পয়দা হবে। আর তার পরের বছর যদি আরেকটা ঝুনঝুনি আসে, আর তার পরেরটা হলে তো বাইরে যাওয়ার সময় আম্মু ওর কোলেই পুচকিটাকে দেবে। অয়নের চুল তো তাহলে ডেফিনিটলি শেষ। না ভাইয়ার এতগুলো ঝুনঝুনির দরকার নাই, দুটো হলেই পারফেক্ট। ওরা স্বামী স্ত্রী দুজনে নিয়ে ঘুরবে। অয়ন মাঝে মাঝে কোলে নিবে। বাসার ফিরেই নিঝুমকে কল করল অরণ্য। এবার ফোনটা ধরল নিঝুম। সরি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। নিঝুমের মনটা এখনো ভার, কিন্তু কেন সেটা ও নিজেই বুঝতে পারছে না। অরণ্য কালকে এমন কিছু করেনি যে ওর অভিমান হতে পারে, কিন্তু ওর হচ্ছে এবং ভালোই রাগ হচ্ছে। খুব অসম্ভব রাগ হচ্ছে। মনে হচ্ছে সব টেনেটুনে ছিঁড়ে ফেলে দেয়। ওর খুব অরণ্যকে দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু বাসার সবাই যদি জেনে যায় যে ওরা বাইরে প্রতিদিন দেখা করে তাহলে ব্যাপারটা খুব বিশ্রী হয়ে যাবে। বিশেষ করে অরণ্যর রেপুটেশনের একটা ব্যাপার আছে। অরণ্য ওদের বাসার বড় জামাই। ওর নামে কোনো খারাপ কথা হলে সেটা নিয়ে ওদের পরিবারে খুব তুলকালাম হবে। আর নিঝুম সেটা একদমই চায় না। কিন্তু অরণ্যকে একভাবে কয়দিন না দেখে ও থাকবে কি করে? আর তার চেয়েও বড় সমস্যা হলো সেটা অরণ্যকে ও নিজে মুখ ফুটে বলবে কি করে? ইটস ওকে। আমিও ক্লান্ত ছিলাম অনেক। আমিও এজন্য আর খুব বেশি বার ফোন দেইনি। অরণ্য বিষণ্ণভাবে হাসল। ও এখন কেমন আছেন? নিঝুম কেন যেন আজ কথা খুঁজে পাচ্ছে না। কালই তো কত কিছু বলতে চেয়েছিল, শুধু কান্নাগুলো দলা হয়ে আসছে। আজ মিটিং নেই? আর কিছু না পেয়ে শেষ পর্যন্ত এটাই জিজ্ঞেস করল নিঝুম। আছে তো, কিন্তু আমার একটা মাত্র বউ, তার মন খারাপ হলে আমি কি করে কাজ করব? আমার একটা সুইট স্মাইল চাই আমার জানের কাছ থেকে। অরণ্যর কথাগুলো নিঝুমের জন্য একেবারে টনিকের মতো কাজ করল। সকাল থেকে কেমন একটা সংকোচ ওকে আটকে ধরছিল, সেটা এক মুহূর্তে বাঁধনহারা হয়ে গেল। নিজের অজান্তেই ফিক করে হেসে উঠল ও। আরে সে কি? এত দেখছি মেঘ না চাইতেন জল। এত মিষ্টি আমি রাখি কোথায়? অরণ্যর কথায় যেন জলতরঙ্গের ফোয়ারা ছুটল ফোনের ওপাশে। অরণ্য বুক ভরে শ্বাস নিল। না, মেয়েটাকে দুঃখিত হওয়া একদম মানায় না। অরণ্য ওকে এক মুহূর্তের জন্যও দুঃখী দেখতে চায় না। এরকমই উচ্ছল প্রাণবন্ত দেখতে চায় ওর পুরোটা জীবন জুড়ে। অফিসে ঢুকতে ঢুকতে শেষবারের মতো কল করল অরণ্য নিঝুমকে। একটা অনুরোধ ছিল। করব? ইতস্ততভাবে জিজ্ঞেস করল নিঝুম। অরণ্য একটু অবাক হল। ওকে কি এমন বলবে নিঝুম যে এরকম ইতস্তত করছে?
আগে কারো সাথে প্রেম ট্রেম ছিল নাকি? এক্সের নাম বলবে, করব। নিঝুম আবারও জিজ্ঞেস করলে অরণ্য হেসে হ্যাঁ বলল। কিন্তু বুকে কেমন যেন দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। মনে হল নিঝুম যেই কোনো ছেলের নাম বলবে অমনি অরণ্য কেঁদে ফেলবে। কিন্তু সকল আশঙ্কার অবকাশ ঘটিয়ে মহারানী জিজ্ঞেস করলেন, অরণ্য রাতে বাসায় যাওয়ার আগে একবার ওর সাথে দেখা করতে পারবে কিনা? অরণ্যর এত আনন্দ হচ্ছিল যে মনে মনে কয়েকটা ডিগবাজি খেয়ে নিল ছোটবেলার মতো। একশবার কিন্তু অনেক রাত হবে যে সোনা। অরণ্য সত্যি কথাটাই বলল। আজ কালকের চেয়ে বেশি রাত হবে। অসুবিধা নাই। কিন্তু আপনি আসবেন প্লিজ। নিঝুম এবার খুব অনুনয়ের সুরেই কথাটা বলল। ওকে, ডিল ফাইনাল। কিন্তু আমাকে কি আজকেও পাইপ বাইতে হবে? অরণ্যর কথায় নিঝুম হেসে ফেলল। না না প্লিজ। আজ মেইন গেট দিয়ে ঢুকবেন। নিঝুমের কথায় অরণ্য বেশ অবাক হল। কিন্তু আর কিছু বলল না। দেখা যাক কি আছে কপালে। তাহলে রাতে দেখা হবে। জি। ঝুম। জি। একটা কথা। জি। আমি কি বাইরে থেকে খেয়ে আসব? না না, আমি বাসায় খাবার ব্যবস্থা করব। ওকে, কিন্তু একটা সমস্যা আছে যে। কি? আমি কিন্তু নিজে হাত দিয়ে ভাত মেখে খেতে পারি না। মিটিং থেকে বের হয়েই আজ নিঝুমকে ফোন দিল অরণ্য। দুপুরে খাওয়ার পরে একবার কথা হয়েছিল। তারপর থেকে আর কথা হয়নি। ঘড়িতে রাত প্রায় 1টা বাজে। অয়নকে ফোন দিয়ে গ্যারেজের চাবিটা ওর রুমে রাখতে বলল ও। বাসায় ফিরে যত রাতই হোক গাড়ির ইন্স্যুরেন্সের কাগজের লাস্ট ডেটটা দেখতে হবে ওকে। বাবার গাড়িটা মূলত ওই চালায়। অয়ন কদাচিত ব্যবহার করে। তা না হলে বাসার মেইন গেটের চাবি একটা করে ওদের 4 জনের কাছেই আছে। তাই রাত হলেও বাসায় ঢুকতে কোনো সমস্যা হয় না অরণ্যর। প্রথম প্রথম আসমা রাত জেগে বসে থাকতেন। কিন্তু অরণ্যর রাগারাগিতে এখন ওর খাবার টেবিলে রেখে শুতে চলে যান তিনি। অরণ্যর প্রায় বাইরে খাওয়া পড়ে বিভিন্ন কারণে। সেজন্য মাকে আর যন্ত্রণা দিতে চায় না ও। ঝুমের জন্য একটা স্পেয়ার চাবি বানাতে হবে ভাবতে ভাবতে অফিসের গাড়িতে উঠল ও। ড্রাইভার মুর্শিদ বসে বসে ঢুলছে ঘুমে। গাড়িতে বসেই ঝুমদের বাসায় যেতে চেয়েছিল অরণ্য। কিন্তু সহকর্মী পার্থ সাথে থাকায় খানিকটা পথ ওকে উল্টো যেতে হবে। তবে পার্থ ছেলেটা খুব ভালো। খুব মজা করে কথা বলতে পারে। খুব অল্প দিনেই ওর সাথে বেশ জমে গেছে অরণ্যর। ওর সাথে কথা বললে কিছুক্ষণের মধ্যেই মন খারাপ ভাবটা কেটে যায় অরণ্যর। ওর কথা বলার ধরনটাই একটা আর্ট। খুব কম মানুষ এই অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মায়। সবচেয়ে অদ্ভুত হল ছেলেটার ভেতরে খুব মায়া। এত মায়া নিয়ে ও এই প্রফেশনে কেন এসেছে সেটাও আরেক অদ্ভুত ব্যাপার। ও হচ্ছে কেমন যেন একটু কবি টাইপের। তবে পার্থর জীবনে খুব দুঃখজনক একটা অধ্যায় আছে। সেটার জন্যই হয়তো ওর এই জীবনে আসা। পার্থকে ওর বাসার সামনে নামিয়ে দিয়েই অরণ্য গাড়ি ঘোরাতে বলল। কতক্ষণ বউটাকে দেখে না। এখনই বিয়ে করতে পারলে বেশ হতো। তা না দুনিয়ার লোক নাচবে, গাইবে, খাবে বলে ওদের চারা মুখে দিয়ে চাবাতে হবে। এই যেন ময়রার দোকানের মিষ্টি।
আলমারিতে কাঁচ দিয়ে আটকানো। যতই লাফালাফি কর লাভ নেই। যতই লোভ হোক না কেন দেখেই তৃপ্তি পেতে হবে। জঘন্য এমন হবে জানলে ও জিন্দেগিতে এরকম সম্বন্ধ করে বিয়েতে রাজি হতো না। এর চেয়ে তো প্রেম করে কোর্ট ম্যারেজ করা ভালো। সব ঝামেলা একবেলায় শেষ। মা একটু চিল্লাত, তারপর সব ঠান্ডা। বিয়ের পরে টানা কয়দিন ছুটি নেবে ও অফিস থেকে। ওই কয়দিন ঝুমকে এক্কেবারে সামনে স্ট্যাচু করে রেখে দেবে ও। একটুও নড়তে দেবে না। মধুচন্দ্রিমায় কোথায় যাওয়া যায়? এমন কোথাও যেতে হবে যেখানে বারান্দায় গেলেই সামনের দৃশ্য দেখে বউটার মনটা ভরে যায়। চিটাগং যাবে না সিলেট যাবে? পাহাড় খুব বেশি পছন্দ অরণ্যর। কিন্তু নিঝুমের কোনটা বেশি পছন্দ জানা নেই ওর। আজকেই জিজ্ঞেস করতে হবে। নিঝুমদের বাসার উল্টো দিকে দাঁড়িয়ে অরণ্যর এতক্ষণে মনে হল যে বড় ধরনের একটা ভুল করে ফেলেছে ও। প্রথমত অফিসের গাড়ি ব্যক্তিগতভাবে আটকে রাখা অন্যায়, দ্বিতীয়ত কতটা সময় এখন ওকে এখানে থাকতে হবে জানে না ও। ড্রাইভার মুর্শিদ মনে হয় সকাল থেকেই এভাবে দৌড়ে বেড়াচ্ছে। ওকে বিদায় দিয়ে দিল অরণ্য। যদি সুবিধামত যাওয়ার কিছু না পায় তাহলে অয়নকে বলতে হবে আসতে। সবচেয়ে বড় সমস্যা হলো আজকে ও ইউনিফর্মে আছে। ওর উচিত ছিল আগে বাসায় যাওয়া। যাক গে, যা হয়ে গেছে তো হয়ে গেছে। নিঝুমকে ফোন দিতেই চট করে ফোনটা রিসিভ হল। আসসালামু আলাইকুম শুনে একটু ভরকে গেল অরণ্য। ব্যাপার কি? অরণ্য সালামের উত্তর দিল। ব্যাপারটা আসলে ভালোই লাগলো ওর। কেউ একজন আন্তরিকভাবে ওর জন্য শান্তি কামনা করে, জিনিসটা সুখকর। আমি এসেছি, কিভাবে আসব? আপনি দরজায় আসুন। আব্বু দরজা খুলে দিচ্ছে। আব্বু শব্দটা শুনে অরণ্যর ভিমরি খাওয়ার জোগাড়। বলে কি নিঝুম। গেট স্বয়ং শ্বশুর মশাই খুলবেন। কি জানি কি আছে কপালে। আল্লাহ আল্লাহ করতে করতে নিঝুমদের মূল দরজার একেবারে সামনে এসে দাঁড়াল। বড় করে একটা শ্বাস নিয়ে কলিং বেলটায় চাপ দিল। আচ্ছা আঙ্কেল, দরজা খুলে যদি জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তুমি এই সময় এখানে কেন, তখন কি জবাব দিবে অরণ্য? কিছু একটা তো বানিয়ে বানিয়ে বলতেই হবে। যাই হোক, ভাবাভাবির আগেই শাহেদ দরজাটা খুললেন। না, কোনো রাগের চিহ্ন সেখানে দেখতে পেল না অরণ্য। বরঞ্চ বেশ হাসিমুখেই ওকে ভেতরে যেতে বললেন। ভেতরে ঢুকে অরণ্যর চোখ ছানাবড়া। সবার আগে ওর চোখ পড়ল আসমা বেগমের উপর। এরপর একে একে রায়হান সাহেব, অয়ন, সবাই। ওরা ছাড়াও এখানে আরও অনেক লোক আছে যাদের অরণ্য জীবনেও দেখেনি। ছোট বাচ্চা কাচ্চা এক গাদা। বোঝাই যাচ্ছে নিঝুমের আত্মীয় স্বজন। সবচেয়ে আজব জিনিস হল পুরো বাসা নানারকম বেলুন দিয়ে সাজান। বেলুন দিয়ে কেন সাজান এই প্রশ্নটা সবার আগে ওর মাথায় আসল। কারো জন্মদিন বোধ হয় না, নিশ্চিতভাবে কারো জন্মদিন। আর সেটা যদি নিঝুমের হয় তাহলে একেবারে বিশ্রী একটা অবস্থা হবে ওর। কারণ কোনো রকম গিফট দেওয়ার মতো কন্ডিশনে নেই ও এই মুহূর্তে। অরণ্য, এসো এসো বাবা, ওখানে দাঁড়িয়ে কেন? রুমানার কথায় একপাশে রাখা একটা সোফায় গিয়ে বসল ও। আসমা বেগমের দিকে তাকাতেই চোখ ফিরিয়ে পাশের এক মহিলার সাথে কথা বলতে লাগলেন তিনি। রায়হান সাহেবের দিকে চোখ পড়তেই খুব ব্যস্ত সমস্তভাবে শাহেদকে ডাকতে লাগলেন তিনি,
একটা টুথপিক পাওয়া যায় কিনা। আর অয়ন একভাবে নিজের মোবাইল দেখছে মাথা নিচু করে। বাসার সবাই মিলে যে ওর বিরুদ্ধে বড় ধরনের একটা ষড়যন্ত্র করেছে সেটা বুঝতে বেগ পেতে হলো না অরণ্যর। কিন্তু কথা হলো এই সিনেমার মেইন হিরোইন কই? খানিক বাদে নিঝুমের দেখা মিলল। হাতে বিশাল একটা কেক ধরে রয়েছে। অরণ্য খুব মুশকিলে পড়ল। কার জন্মদিন, কাকে উইশ করবে কিছুই ও বুঝতে পারছে না। একদমই বেয়াক্কল অবস্থা। সবচেয়ে রাগ হচ্ছে অয়নটার উপর। দিব্যি কি সুন্দর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে ভাব নিচ্ছে। বাসায় চল আগে, রামধোলাই যদি আজকে না দেই তোকে। শাহেদ অরণ্যকে টেবিলে বসতে বললেন। খাবার সব বেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। কিন্তু বাকিরা কেউ এগোচ্ছে না দেখে ও অস্বস্তির সাথে সবার দিকে তাকাল। বাসা ভরা মেহমান আর ও এদের কাউকে চেনে না, কি বলে ডাকবে বুঝতেও পারছে না। এর মধ্যে মাঝবয়সী এক ভদ্রলোক নিজে থেকেই এসে পরিচিত হলেন ওর সাথে। উনি সম্পর্কে নিঝুমের ছোট মামা হন। ঢাকা ওয়াসায় চাকরি করেন। উনিই বললেন বাকি সবার খাওয়া শেষ। এখন অরণ্যই খালি বাকি। ওর খাওয়া হলে তারপর ওনারা বাসায় যাবেন। অরণ্য বুঝতে পারল না এই এত রাত অবধি এক গোষ্ঠী লোক কেন ওর জন্য জেগে রয়েছে। আর বাচ্চাগুলোও সেই রকম এক একটা সমানে ভু ভু করে বেড়াচ্ছে। সাথে হাহাহিহি মারামারিও চলছে। কোথায় ও ভাবল ঝুমের সাথে কিছুটা একান্তে সময় কাটাবে আর এত একদম মেলা চলছে বাসার মধ্যে। এরকম জানলে জিন্দেগিতেও হ্যাঁ বলতো না ও। ওই অয়ন ফাজিলটা যদি ওকে একটু হিন্টস দিত তাহলে আজকে শিওর প্ল্যান চেঞ্জ করত ও। আজকে না এসে কালকে আসত। কিন্তু এখন আর কোনো দিকে মুভ করার অবস্থা নাই। পড়েছ মোগলের হাতে খানা খেতে হবে সাথে। অগত্যা কি আর করবে, টেবিলে গিয়ে বসতে হল। কি মনে করে আসমা বেগম এতক্ষণে ছেলের পাশে এসে বসলেন। নিজেই রাইস বোল থেকে পোলাও তুলে দিলেন। অরণ্য নিঃশব্দে খাবার খাওয়া শুরু করল। মার এত চুপচাপ আচরণ মানেই হল বাসায় যে আজ ওর খবর হবে। মুরগির রোস্টটা প্লেটে তুলে দিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলেন খাবার কেমন হলো বল। সব নিঝুম রান্না করেছে। অবশ্য ওর মা আর মামি সাথে ছিলেন। অরণ্য ওর মায়ের আচরণের আগামাথা কিছু বুঝে উঠতে পারছে না। মার মুড কি ভালো না খারাপ এখন? তবে ঠোঁট টিপে একটু হাসতে দেখল ও মাকে। তাতে মনে হলো খুশি না হলেও রাগ করেও নেই আম্মু। এবার একটু সাহস পেল ও। আস্তে করে জিজ্ঞেস করল, এ বাসায় প্রোগ্রাম আছে আমাকে আগে জানাওনি কেন? আমি তাহলে একটু প্রিপেয়ার হয়ে আসতাম। আজকে কার জন্মদিন? ওর কথায় আসমার খুব হাসি পেল। কিন্তু তিনি তথ্য ফাঁস করতে রাজি নন। তিনিও বেশ উপভোগ করছেন ব্যাপারটা। ছেলে তার কাজের চাপে একদম মনভোলা হয়ে গেছে। তোকে কেন জানাবো? তুই আমাকে বলে এসেছিস? তাও আবার অফিস শেষে, রাত 1টা বাজে। যেমন বউয়ের কাছে এসেছিস তেমন তাকেই জিজ্ঞেস কর। মার কথায় ভীষণ লজ্জা পেল অরণ্য। ইস সত্যিই তো। এভাবে মায়ের কাছে ধরা খেয়ে আর কোনো কিছু জিজ্ঞেস করার সাহস হল না ওর। ঝুমকে আগে একা পেয়ে নেই, তারপর দেখাবো মজা। খাবার খেতে খেতে বিড়বিড় করতে লাগল ও। খাবার শেষে সব খাবার তুলে ফেলা হলো।
এবার বোধহয় কেক কাটার পালা। অরণ্য ওখান থেকে সরে একপাশে ছোট খাটো একটা বারান্দা আছে ড্রয়িং রুমের সাথে, ওখানে এসে দাঁড়াল। আজকে বোধহয় আর নিঝুমের সাথে কথা হবে না। একটু মন খারাপ হলো ওর। আজকেও ফোনই ভরসা। জিজু আপু ডাকছে, আশুর ডাকে চমকে উঠল ও। আশু এত স্বাভাবিকভাবে জিজু বলছে যে মনে হচ্ছে ও 100 বছর ধরে এ বাড়ির জামাই। ডাকটা শুনে ওর ভালোও লাগলো, অস্বস্তিও লাগলো। তুমি যাও, আমি আসছি। অরণ্য হাসল। কিন্তু আজকে কার জন্মদিন বলতো? কিন্তু আশু ভালো করে কোনো জবাব দিল না। বলল, ভেতরে আসলেই জানতে পারবেন। নিঝুমকে একটু একা পাওয়া দরকার। কিন্তু পচা বউটা ওর কাছেই আসে না। অরণ্য ভেতরে ঢুকে দেখে সবাই টেবিলের চারদিকে দাঁড়ান। বাচ্চাগুলো সব কেক কাটার জন্য মোটামুটি প্রতিযোগিতা করছে। কি একটা লজ্জার ব্যাপার, কার যে জন্মদিন অরণ্য সেটাও বুঝতে পারছে না। ঝুম যদি একটু কাছে আসত, তাহলে না হয় ও জিজ্ঞেস করতে পারত। অরণ্য যে সবার শেষে দেয়ালের একপাশে চেপে দাঁড়াচ্ছিল। কিন্তু রুমানা তাড়াতাড়ি করে ওকে মাঝখানে এসে দাঁড়াতে বললেন। অগত্যা ও সলজ্জ মুখে মাঝখানে এসে দাঁড়াল। এতক্ষণে ও মোটামুটি নিশ্চিত হল যে আজ নিঝুমের জন্মদিন। নিঝুমকে উইশ করতে যাবে, কিন্তু তার আগেই অয়ন ছুরি হাতে ওর পাশে এসে দাঁড়াল। ভাইয়া, তুই কেকের ওপাশটায় কাট আর আমি এপাশে। কথাটা অরণ্যর মাথায় সেকেন্ডে 60 বার পাক খেল। হায় হায়, আজ তো ওর আর অয়নের জন্মদিন। টানা কয়েকদিনের মিটিংয়ের খেলায় ও বেমালুম পুরো ব্যাপারটা ভুলে গেছে। কি রকম একটা হয়ে গেল। সাথে সাথে মার মুখের দিকে তাকাল ও। আসমা বেগম হেসে ফেললেন। নে হয়েছে, মনে যে নেই সে আমরা সবাই বুঝতে পেরেছি। এই জন্য সবাইকে বলে দিয়েছি, কেউ যেন তোকে উইশ না করে। অরণ্য সত্যি এবার লজ্জা পেল। হবু শ্বশুর বাড়ির লোকের সামনে একই হেনস্থা। কি মনে করবে এরা যে এখনই এই মেয়ে বিয়ে দিলে নিঝুমের কি হাল করবে ও? অয়নি বাকি মনে করবে? যদিও ঘটা করে জন্মদিন ওদের কোনোকালেই তেমন হয়নি। ওই একটা কেক এনে আশেপাশের 2-1 বাসার বাচ্চাদের ডাকা হতো। আর কলেজে ওঠার পর তো বাইরে বন্ধুদের সাথে আড্ডা বাজিতেই দিন পার। তবে বাসায় মা ওই দিন বিশেষ কিছু রান্না করে সবসময়। ওদের দুভাইয়েরই বিরিয়ানির প্রতি বেশ দুর্বলতা আছে। তাই এই দিনে ওটা মোটামুটি কমন ওদের বাসায়। রায়হান সাহেবও জন্মদিন পালনে উৎসাহী নন, তবে বাসায় ঘরোয়াভাবে একটু ভালো খাওয়া দাওয়ায় উনার আপত্তি নেই। সেখানে এই এক বাড়ি লোকের সামনে, যার অধিকাংশই বাচ্চা, তাদেরকে রেখে ওরা দুইটা বড় বড় ছেলে মানুষ কেক কাটলে কেমন দেখায়? অরণ্য তাই অয়নের কানে কানে কথাটা বলল। এরপর অয়ন যে ছোট পিচ্চিগুলোকে সামনে এনে দাঁড় করাল। অরণ্য যে আসমা আর রুমানা দুজনের হাত ধরে নিয়ে আসল। আশু বেশ অনেকগুলি ছবি তুলল। এত রাতে এমন হই হুল্লোড় করে জন্মদিন, অরণ্যর বেশ মজাই লাগল। শুধু একটা জিনিসে ওর মন ভরল না, সেটা হলো ঝুমের সাথে এখনো কথা হলো না। অবশ্য চোখে চোখে 2-একটা কথা হয়েছে। কিন্তু তাতে কি মন ভরে? নিঝুমের আজ উপর নিচ করতে করতে পায়ের তলা শেষ। এত শর্ট টাইমে অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে যেয়ে ওকে দৌড়াতে নয়, পারলে উঠতে হচ্ছে। তবে অরণ্যর জন্য এটুকু করতে পেরে ওর খুব ভালো লাগছে।
2 দিন আগে আসমা আন্টির কাছে ফোন দিলে ফোনটা অয়ন ধরেছিল। আন্টিকে চাইতেন অয়ন, ঝুমি প্লিজ 1 সেকেন্ড বলে একটু থামল। নিঝুম বেশ অবাক হয়েছিল। অয়ন এমনিতে দুষ্টুমি করলেও ওকে আলাদা করে ফোন দিয়ে কোনো কথা বলেনি একদিনও। যা বলেছে সেটা অরণ্যর সামনেই। এরপর অয়ন ফিসফিস করে জিজ্ঞেস করেছিল, ভাইয়ার জন্মদিনে তোমার কোনো প্ল্যান আছে? অরণ্যর জন্মদিন কবে? নিঝুম কি বলবে বুঝতে পারছিল না। অরণ্যর সাথে ওর পরিচয়ের আসলে তো খুব বেশি দিন হয়নি। পরশু অয়ন বলেছিল। ওহ, আমি তো জানতামই না। থ্যাংক ইউ সো মাচ। মনে মনে সত্যিই খুশি হয়েছিল নিঝুম। পরশু, তার মানে একদিন অন্তত সময় পাওয়া যাবে। ইউ আর ওয়েলকাম। কিন্তু ওই দিন কিন্তু এই অধমেরও জন্মদিন। অয়ন দুষ্টুমির ছলে বলেছিল। ও হ্যাঁ। নিঝুম হেসে ফেলেছিল। এরপর বাকি প্ল্যানটুকু নিঝুম, আশু, অয়ন, আসমা আর রুমানাকে সাথে নিয়ে করেছে। ওদের প্ল্যান শুনে শেষে শাহেদ বলল, এক কাজ করি, ওই দিন তাহলে কাছের আত্মীয়দের বাসায় আসতে বলি। অরণ্যর সাথে ওদের পরিচিতিটা হয়ে যাক। অরণ্যকে কতখানি সারপ্রাইজ করতে পারল বুঝতে পারছে না নিঝুম। একে তো সারাদিনের ক্লান্ত চেহারা নিয়ে এসেছে বেচারা, তারপর কাপড় চোপড়ও পাল্টায়নি, সাথে অসহায়ের মতো চেহারা করে এদিক ওদিক যেভাবে তাকাচ্ছে তাতে ওকে সারপ্রাইজ দিতে গিয়ে উল্টো কষ্ট দিয়ে ফেলল কিনা বুঝতে পারছে না। বাবার প্রস্তাবটা বোধহয় এখন না রাখলেই হতো। আত্মীয়দের সাথে বিয়ের পরে পরিচয় হলেও তো তেমন সমস্যা হতো না। একদম নিজেরা করলে বোধহয় বেচারা এত অস্বস্তিতে ভুগত না। রাত প্রায় 3টা বাজে। আত্মীয়রা সব যাওয়ার জন্য তোড়জোড় করছে। আসমা বেগম যাওয়ার জন্য রেডি। রুমানা বেশ বড় এক টিফিন বাটি খাবার ভরে বিয়াই বাড়ি দেওয়ার জন্য রেডি করেছে। অয়ন গাড়ি বের করতেই যাবে কি শাহেদ বলে বসল, রাত তো প্রায় শেষ। এখন আর গিয়ে কি করবেন? একেবারে সকালে যান। কথাটা শুনে আসমা প্রবল আপত্তি করলেন। কিন্তু নিঝুমের আত্মীয়রা সব একেবার জোকের মতো ধরে বসল। নিঝুমের বড় ফুপিও শেষ পর্যন্ত রায়হান সাহেব আর আসমা বেগমকে অনুরোধ করলেন এত রাতে বাসায় না ফিরতে। বাকি রাতটুকু সবাই না হয় গল্প করে কাটিয়ে দেবে। কিন্তু অরণ্যর আজকেও অফিসে মিটিং আছে। ওকে বাসায় ফিরতেই হবে। ঘুমে চোখ ভেঙে আসছে ওর। কিন্তু আসমা ওকে একা ছাড়বেন না। ছেলে সারাদিন খেটে এখন গাড়ি চালাতে গেলে শেষে কোথায় অ্যাক্সিডেন্ট করে বসে থাকবে, উনি অরণ্যকে নিয়ে খুব ভয় থাকেন। শেষে দোতলার একপাশে একটা গেস্টরুম আছে, শাহেদ ওটাতে অরণ্যর আর অয়নের জন্য শোয়ার ব্যবস্থা করে দিলেন। অরণ্যর বাবা মায়ের জন্য নিঝুমের রুমটা দেওয়া হল। বাকি আত্মীয়রা নিচের ড্রয়িং রুম আর অন্যান্য রুমে থাকবে। এর মধ্যে অয়ন আর আশু মিলে এক ঘোষণা দিল। সবাই মিলে ড্রয়িং রুমে বসে আন্তাক্ষরী খেলবে, ঘুমোবে না। না করতে করতে শেষ পর্যন্ত সবাই আবার একে একে বসে পড়ে। অরণ্যও বসল কিছুক্ষণ। কিন্তু ওর যেভাবে হাই উঠছে তা দেখে আসমা ওকে ঠেলে ঘুমাতে পাঠালেন। অরণ্য উপরে এসে বিছানায় শুতে যাবে অমনি দরজায় টক টক শব্দ শুনে ঘুরে দাঁড়াল। এখন আবার কে? দরজাটা খুলতেই দেখে আসামি হাজির। শুভ জন্মদিন। নিঝুমের হাতে একটা তোয়াল আর কি যেন। অরণ্য মুখটা বেঁকিয়ে মুখ গোমরা করে বিছানায় গিয়ে বসল। কোনো উত্তর দিল না।
কি হলো? রাজপুত্তুরের চেহারা এমন প্যাঁচামুখ হলো কি করে? নিঝুমের খুব মজা লাগছে। বেচারা বোধহয় মনে করেছিল এত রাতে নিঝুম ওকে একা একা ডেকেছে। অরণ্য এবার এমন কটমট করে ওর দিকে তাকালো যে পারলে ওকে চোখের আগুন দিয়েই পুড়িয়ে ফেলবে। কি হলো? আশ্চর্য তো! এত সুন্দর সারপ্রাইজ দিলাম। নিঝুম আসলেও হাসি আটকাতে পারছে না। অরণ্য রাগলেও এত সুন্দর দেখায় কেন? নাকি নিঝুমের চোখেই কোনো গণ্ডগোল আছে? অরণ্য কিছু না বলেই আস্তে করে বিছানায় শুয়ে পড়ল। এ কি কাপড় পাল্টাবেন না? আব্বু কাপড় পাঠিয়ে দিল। নিঝুমের কথায় ওর হাতের দিকে তাকালো অরণ্য। কাপড় আসলেই পাল্টানো দরকার ওর। তাই আর কথা না বাড়িয়ে নিঝুমের হাত থেকে টেনে নিল ওগুলো। এরপর নিঝুমের সামনেই গায়ের শার্টখানা একটানে খুলে বিছানায় ফেলল। নিঝুম সাথে সাথে চোখ বন্ধ করল। ছি, আপনার কোনো লজ্জা শরম নেই? এরকম ভাবে একটা মানুষের সামনে ছি আছে তো? এজন্য শুধু শার্ট খুললাম। আর এত ছি ছি কি আছে? বলেই যে পাশের ওয়াশরুমে গিয়ে ঢুকল ও। কাপড় পাল্টে এসে বলল, বউয়ের সামনে সব খোলাই যায় যাচ্ছে। নিঝুম সাথে সাথে দুই হাত দিয়ে কান চাপল। ওর এখন জরুরি ভিত্তিতে এখান থেকে যাওয়া উচিত। না হলে এই লোকের শয়তানি শুরু হবে। আপনি ঘুমান, আমি গেলাম। এরকম করে অপমান করার কি দরকার ছিল? মানে আবার কি? এত রাতে লোভ দেখিয়ে নিয়ে এসে এখন এক পিস কেক খাইয়ে বলছে শুভ জন্মদিন। যেন কেক কেনার পয়সা আমার নেই। অরণ্যর কথায় নিঝুম এবার সত্যি খানিকটা বিব্রত বোধ করল। তাই তো, জন্মদিনে কিছু বিশেষ একটা দেওয়া উচিত ছিল ওর। কিন্তু কি কিনবে বুঝতে না পেরে ও শুধু সুন্দর একটা কার্ড কিনেছে। মনে করেছে পরে অরণ্যকে সাথে নিয়ে একটা সুন্দর দেখে শার্ট কিনে দিবে। আসলে ও এত লম্বা আর নিঝুমের শার্ট কেনার কোনো অভিজ্ঞতা নেই। আর অন্য কিছু কি কিনবে ওর মাথায় আসেনি। আসলে অরণ্যর কি ভালো লাগে সেটা ও এখনো পর্যন্ত জিজ্ঞেস করে উঠতে পারেনি। আর জন্মদিনের সামনে জিজ্ঞেস করলেই ও ধরে ফেলত। আর অরণ্যর জন্য খালি একলা কিনলে তো হবে না, অয়নকেও তো দিতে হবে সেক্ষেত্রে। এত সব ভেবে শেষ পর্যন্ত ও কেক আর কার্ডই কিনেছে। কি কথা সব হাওয়ায় উড়ে গেল ম্যাডামের? অরণ্য ওর সামনে এসে তুড়ি বাজাল। মোটেই না। আমি গিফট ঠিকই দেব। কিন্তু আমি আসলে আপনার শার্টের সাইজ জানি না। তাই কিনিনি। নিঝুমের মনটা একটু খারাপ হলো। এত কষ্ট করল সারাদিন ধরে আর তার কি পুরস্কার মিলল? আগে জানল কিচ্ছু করত না। ফোনে এক হ্যাপি বার্থডে জানিয়ে দিলেই হতো। কোনো কথাও শোনা লাগত না। আমার শার্টের সাইজ জানতে আবার আমাকে লাগবে কেন তোমার? অয়ন তো আছেই তোমার গুণধর চামচা। অরণ্যর কথায় এবার হেসে ফেলল নিঝুম। তা অবশ্য হতো। কথাটা যে ওর মাথায় আসেনি তা নয়। বাট ও অরণ্যর সাথে যে ওদের শার্ট কিনে দিবে। অরণ্য পছন্দ করুক অয়নের জন্য। ও অরণ্যরটা পছন্দ করে কিনে দিবে। ও ম্যাডাম কোথায় হারিয়ে গেলেন? অরণ্যর কথায় সচকিত হল ও। না কিছু না। আপনি ঘুমান। ঝুম প্লিজ।
5 মিনিট বসো না। আমি কত কষ্ট করে তোমার জন্য এতটা পথ ঠেঙিয়ে এলাম। অরণ্য কাতর গলায় বলল, প্লিজ প্লিজ এখন না। এখন আব্বু আমাকে পাঠিয়েছে। সবাই জানে আমি এ ঘরে। এখন আর দাঁড়ান যাবে না। অন্য কোনো দিন। নিঝুম বের হতে যাচ্ছিল, কিন্তু অরণ্য তার আগেই ওর পথ আটকে দাঁড়াল। উহু, আমার জন্মদিনের উপহার না নিয়ে তো আমি তোমাকে যেতে দিব না ঝুম। চলবে।